বিশ্বজুড়ে এখন ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না মৃতের সংখ্যা। বাংলাদেশেও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। সাথে আছে সৌমিত্র শুভ্র। দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার লাফিয়ে বাড়ছে। গত 4 দিনে শনাক্ত হয়েছে 10,000-এর বেশি। এই 4 দিনে মারা গেছে 136 জন। আর গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,695 জন। ঘন্টা হিসাব করলে প্রতি মিনিটে প্রায় 2 জন শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, করোনায় মৃতদের পারিবারিক কবরস্থানে দাফনে কোনো সমস্যা নেই। দেশে প্রথম 3 সপ্তাহে আক্রান্ত ছিল 51 জন, মৃত্যুর সংখ্যা ছিল 5 জন। 13তম সপ্তাহের 4 দিনেই নিশ্চিত সংক্রমণের সংখ্যা 10,532 জন। 4 দিনে মৃত্যু সংখ্যা 136। 13তম সপ্তাহের পরিসংখ্যানেই উঠে আসছে মহামারীর ভয়াবহতা। মঙ্গলবার পর্যন্ত নিশ্চিত মোট করোনা আক্রান্ত 55,140 জন। শনাক্ত বিবেচনা সুস্থতার হার 21.02%। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবটি আর চালানো হবে না। জটিলতা থাকায় চলছে না জামালপুরের শেখ হাসিনা মেডিকেলের ল্যাবটিও। তাই কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা, যে কারণে শনাক্ত কমেছে। এদিন 2,695 জনের রিপোর্ট পজিটিভ আসে, মারা গেছে 37 জন। শনাক্ত হয়েছে 2,695 জন এবং এ পর্যন্ত শনাক্ত 55,140 জন। শনাক্তের হার 21.54%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 746 জন। জানানো হয়, পরীক্ষা অনুপাতে শনাক্তের হার প্রায় 22 ভাগ। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের দাফন নিয়ে ভীতিকর কিছু নেই বলেও জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। নিয়ম অনুযায়ী মৃতদেহের সকল আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তরের জন্য মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে মৃতদেহ দাফন করা যায়। ওয়ার্ল্ডোমেট্রিক্সের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 21। এটা প্রমাণিত হয়নি যে মৃত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির দেহে কোভিড-19 ভাইরাসটি ছড়িয়েছে। শাহাদাত হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি খরচে করোনা রোগীদের আর চিকিৎসা দেবে না আনোয়ার খান মডার্ন হাসপাতাল। 1 জুন থেকে রোগীদের নিজস্ব খরচে চিকিৎসা নিতে হচ্ছে এখানে। কর্তৃপক্ষ এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মৌখিক আলোচনার পর আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। মন্ত্রণালয় বলছে, সই হওয়া সমঝোতা যে কোনো পক্ষ চাইলেই বাতিল করতে পারে। মাহফুজ মিশুর রিপোর্ট। সরকারের সাথে 100% আছে। অনেকটা ঢাক ঢোল পিটিয়ে মের মাঝামাঝি করোনা রোগীদের চিকিৎসা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক সই করে আনোয়ার খান মডার্ন হাসপাতাল। সরকারের তালিকাভুক্ত কোভিড হাসপাতাল হওয়ায় চিকিৎসার যাবতীয় খরচ বহন করার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। অবকাঠামো, সেবা, চিকিৎসক ও নার্সের সংখ্যাসহ অন্যান্য বিষয় বিবেচনায় মন্ত্রণালয় থেকে পুরো খরচ পাবে বেসরকারি হাসপাতালটি। 18 মে থেকে চালু করোনা ইউনিটে ভর্তি হয়েছেন অনেক রোগী। যারা ছাড়া পেয়েছেন তাদের কাছ থেকে বিল আদায়েরও অভিযোগ উঠেছে হাসপাতালটির বিরুদ্ধে। 18 মে থেকে 31 মে এই সময়কালে যে সমস্ত রোগী চিকিৎসা নিয়েছে তাদের ব্যবহার সরকার দেবে এবং 1 জুন থেকে হয়তো আনোয়ার খান রোগীদের উপর চার্জ করতে পারবে। চালুর 2 সপ্তাহ না পেরোতেই 30 মে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সমঝোতা স্মারকের সরকার খরচ বহন করবে এই ধারাটি বাতিলের দাবি করে তারা। যুক্তি, এতে করে কমবে হাসপাতালের ব্যয়, সরকারের খরচও। আনোয়ার খান হয়তো ধারণা করেছেন যে ডেজিগনেটেড হাসপাতালে তারা থাকতে চাচ্ছেন না, এটাই বোধহয় ভালো। 1 জুন থেকে তারা ওই এমওইউর বাইরে চলে আসার জন্য একটা প্রেয়ার দিয়েছে। সে গতকাল শুনেছিলাম যে এটা শিগগিরই অনুমোদন হচ্ছে ফ্রম 1 জুন। আনোয়ার খান মডার্ন এখন নিজস্ব ব্যবস্থাপনায় কোভিড রোগীদের চিকিৎসা দিতে আগ্রহী। মন্ত্রণালয়ও বিষয়টিতে অনেকটা ইতিবাচক। আইনগত এরকম বাইন্ডিংস তৈরি হয় না এমওর ক্ষেত্রে, যেরকম লিজ অথবা এগ্রিমেন্টের ক্ষেত্রে হয়। আর এমওর ক্ষেত্রে সাধারণত বলা থাকে যে কোনো এক পক্ষ চাইলে বেরিয়ে আসতে পারে। বেরিয়ে যাওয়ার জন্য ওরা সরকারের কাছে অ্যাপ্লিকেশন করেছে এবং সরকার হয়তো সেটা বিবেচনা করার পথে। এই হাসপাতালটির মালিক আনোয়ার হোসেন খান এমপি, বেসরকারি মেডিকেল কলেজ মালিক সমিতিরও সাধারণ সম্পাদক। আমার জানার মতো এখনো আর কোনো হাসপাতাল করেনি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন করোনায় আক্রান্ত নন। বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে আছেন তিনি। আইনমন্ত্রী জানান, প্রধান বিচারপতি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষার পর তার দেহে সোডিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম পাওয়া গেছে, তাই হাসপাতালে পর্যবেক্ষণে এবং বিশ্রামে আছেন প্রধান বিচারপতি। গত 2 দিন হাসপাতালে থেকেও প্রশাসনিক কাজে অংশ নিয়েছেন তিনি। উনি সুস্থ আছেন, ওনার একটু অ্যাজমার অসুবিধা আছে, সেই জন্য উনি চেক আপ করতে হয়তো গেছেন। আমি দুপুর পর্যন্ত জানি উনি সুস্থ। ওনার কোভিড টেস্ট করা হয়েছিল 23/5/2020 সালে উনি, এবং সেটা নেগেটিভ এসছে। চিকিৎসাধীন ছিলেন, এখন সম্পূর্ণ সুস্থ। করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন এস আলম গ্রুপের পরিবারের সদস্যরা। বুধবার সন্ধ্যায় আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে কোভিড মুক্ত হয়ে বাসায় ফেরেন তারা। 24 মে করোনা সংক্রমণ নিয়ে বেসরকারি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তারা। সুস্থ হওয়া সদস্যদের ফুল দিয়ে বিদায় জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় ডাক্তার রুবাইয়াত শেখ গিয়াসউদ্দিন বলেন, রোগীরা সুস্থ হলে সেটি চিকিৎসক ও হাসপাতালের বড় প্রাপ্তি। এ সময় এস আলম গ্রুপের পক্ষ থেকে আনোয়ার খান মডার্ন হাসপাতালকে কৃতজ্ঞতা জানানো হয়। ডক্টর আতাউর রহমান, আপনার মিসেস স্বামী এবং ওনার পুরো টিমকে আমাদের গ্রুপ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রাইভেট সেক্টরের জন্য একটা মাইল ফলক, এবং আমি সেই জন্য আমাদের গ্রুপের পক্ষ থেকে পুরো ডাক্তার, নার্স, পুরো টিমকে এমন আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অগ্নিকাণ্ডে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, এমডি, প্রধান নির্বাহী সহ 6টি পদের নাম উল্লেখ করে গুলশান থানায় মামলা করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন নিহত অ্যান্থনি পলের মেয়ের স্বামী রোনাল্ড নিকি গোমেজ। এসআই তোফাজ্জল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী রোনাল্ড রিকি গোমেজ যমুনা নিউজের কাছে দাবি করেন, ঘটনার দিন ইউনাইটেডের কর্তাদের অবহেলার বিষয়টি তিনি চাক্ষুষ দেখেছেন। চিকিৎসক ও প্রশাসকদের স্বেচ্ছাচারিতায় কয়েকজন নন কোভিড রোগীকেও সেখানে রাখা হয়েছিল, অথচ তাদের করোনা নেগেটিভ ছিল। তাই 5 জন নিহতের সম্পূর্ণ দায় ইউনাইটেড হাসপাতালের। এছাড়া আইসোলেশন ইউনিটের এসিতে লাগা আগুনের জন্য দায়িত্বরতদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন মামলার বাদী। আমি বললাম যে ভাইয়া, এই যে এসিতে স্পার্ক করতেছে, তাড়াতাড়ি একটা ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আসে। ওই ছেলেটা বললো যে ফায়ার এক্সটিংগুইশার তো না এখানে, ও একটা ফ্লোর মোছার মপ নিয়ে আসছে। স্পার্কগুলো বেডের মধ্যে পড়লো, তখনই সব ওই মপটপ ফেলেও দৌড় দিয়ে বের হয়ে গেছে। আর নার্সরাও কান্নাকাটি করে সবাই বের হয়ে গেছে। মেইন এন্ট্রেন্সে গার্ড রুমেও কিন্তু কোনো ফায়ার এক্সটিংগুইশ ছিল না। চোখের সামনে 5 জনকে পুরো মরতে দেখলাম, এবং বডিগুলো আইডেন্টিফাই করা যাচ্ছিল না। এবং একটা যদি ফায়ার এক্সটিংগুইশার থাকতো, আমি নিজে নিভাইতে পারতাম। সীমিত পরিসরে বলা হলেও লঞ্চ যাত্রা সীমিত থাকছে না। অনেকে টেলিভিশনের ক্যামেরা দেখে শুরু করেন মাস্ক খোঁজাখুঁজি, চেষ্টা চলে একটু দূরে সরার। তবে যাত্রীদের অভিযোগ, মালিকরা নানা অজুহাতে কম লঞ্চ ছাড়ছেন, ফলে অতিরিক্ত যাত্রী হতে বাধ্য হচ্ছেন তারা। স্বাস্থ্যবিধি কথাটাই যেন একটা প্রহসন হয়ে গেছে। কতটা মানছেন এমন প্রশ্ন হাসি দিয়ে উড়িয়ে দিচ্ছেন যাত্রীরা। বরগুনাগামী এই যাত্রীদের মুখে মাস্ক নেই, তবে কমতি নেই অজুহাতের। শুরু হলো খোঁজাখুঁজি, আতিপাতি করে খুঁজে পাওয়া গেল তা। ক্যামেরা দেখে অনেকেই মাস্ক পরছেন, চেষ্টা করছেন দূরত্ব বজায় রাখার। সদরঘাটে সব লঞ্চের চিত্রে একই রকম, গাদাগাদি করে উঠছেন যাত্রী, স্বাস্থ্যবিধি তো মানছেনই না। যাত্রীরা বলছেন 4টি লঞ্চের জায়গায় ছাড়া হচ্ছে 2টি লঞ্চ, যে কারণে অতিরিক্ত যাত্রী হয়ে যেতে হচ্ছে গন্তব্যস্থলে। এবং লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যাত্রীদের মাঝেও রয়েছে স্বাস্থ্যবিধি মানার উদাসীনতা, জোর করে স্বাস্থ্যবিধি মানানো যাচ্ছে না তাদের। লঞ্চের বাইরের চিত্রটাও একই রকম, শত শত লোক ভিড় করছেন ঘাটে। লঞ্চ ভিড়তেই ওঠার প্রতিযোগিতা। আগে উঠতে হবে, এই দৌড়ে লঞ্চ কর্তৃপক্ষের জীবাণুনাশক ব্যবহার করার সময় মিলছে না। আপনি তো লকডাউনই মানতেছে না। এই যে স্বাস্থ্যবিধি আমরা যে দাগ দিছি নিয়ম শৃঙ্খলা বসার জন্য, সেটা তো এই শৃঙ্খলা মানতেছে না। সচেতন হওয়া দরকার জনগণের। কিছু যাত্রীরা মানে, কিছু যাত্রীরা মানে না। যারা না মানে বাধ্য করে মানাইতে মুখ দিয়ে বললে যতদূর পারা যায়। এদিকে ঘাটে লঞ্চের ধাক্কায় মালবোঝাই একটি নৌকা ডুবে যায়। মাঝির দাবি 3 লাখ টাকার পণ্য জলে ভেসে গেছে। ভাসতে থাকা পণ্য অনেকেই সাঁতরে তোলার চেষ্টা করেন। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বাসগুলোতে সর্বনিম্ন ভাড়ার কোনো বালাই নেই। গাড়িতে উঠলেই আদায় করা হচ্ছে 10 থেকে 15 টাকা। অথচ রোববারের প্রজ্ঞাপনে বলা হয়েছিল সর্বনিম্ন ভাড়া মিনি বাসে 5 টাকা আর বাসের জন্য 7 টাকা। অবশ্য এটি নিয়ে খুব একটা ঝামেলায় জড়াচ্ছেন না যাত্রীরাও। মহামারীর মধ্যে অতি জরুরি দরকার ছাড়া
তেমন কেউ বাসে উঠছেন না। সকাল থেকে বিভিন্ন সড়কে যানবাহনের চাপ। ঢাকা আগের রূপে না ফিরলেও সিগন্যালগুলোতে গাড়ির সারি। সবাই ঝুঁকির মধ্যেই, ঝুঁকিমুক্ত তো আমরা কেউই না। ঝুঁকির মধ্যে আমাদের এখন বের হইতেছে। আরো 15টা দিন যদি আমরা লকডাউন করে রাখতাম, এটা মনে হয় আমাদের সবার জন্য অনেক বেশি ভালো হতো। সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং অতিরিক্ত যাত্রী নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এগুলো ব্যাপারে আমরা দেখভাল করতেছি। বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যবিধির বিষয় মাথায় রেখেই যাত্রী পরিবহন করে বাসগুলো। যাত্রী কম থাকায় শর্ত মানতে অসুবিধা হয়নি তাদের। অফিস আদালত যদি সম্পূর্ণভাবে না খোলে তাহলে আর যাত্রী কিভাবে পাবো আমরা? যেভাবে আছে এভাবে হলে অবশ্যই সন্তুষ্ট। আমরা যদি সচেতন হই তাহলে হয়তো প্রতিরোধ করা সম্ভব। সোমবার থেকেই নতুন ভাড়া অর্থাৎ আগের চেয়ে 60% বেশি আদায় করছে বাসগুলো। কিন্তু অল্প দূরত্বে যারা যাচ্ছেন তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে দ্বিগুণ বা তারও বেশি। কোনো বাস 10 টাকার কমে কোনো ভাড়া নিচ্ছে না। কেউ কেউ সর্বনিম্ন ভাড়া 15 টাকা নিচ্ছে, যা প্রজ্ঞাপনের দ্বিগুণেরও বেশি। স্থান থেকে উঠছি ফার্মগেট যাব, 15 টাকা করে ভাড়া দিছি, 2 জন 30 টাকা। সর্বনিম্ন 15 টাকা। মাত্র অফিস খুলছে, এর মধ্যে এত ভাড়া হইলে তো মানুষের আসলে কষ্ট হয়ে যাবে। দূরপাল্লার বাসগুলো ছেড়েছে কম সংখ্যক যাত্রী নিয়ে। স্বাভাবিক সময়ের ভিড় নেই বাস টার্মিনালে। কয়েকদিন পর যাত্রী চাপ বাড়বে বলে আশা করছে চালক শ্রমিকরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চালু হওয়ার তৃতীয় দিনের ট্রেন যাত্রার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন যাত্রীরা। স্বাস্থ্যবিধি মানতে ও ট্রেন জীবাণুমুক্ত করতে কর্তৃপক্ষের বাড়তি তৎপরতা। বসার ক্ষেত্রেও মানা হচ্ছে সামাজিক দূরত্ব, মাঝে ফাঁকা থাকছে এক সিট। সময়মতো ট্রেন ছাড়ায় ভোগান্তিও কমেছে যাত্রীদের। তবে বয়স্কদের মাঝে সচেতনতা থাকলেও উদাসীনতা বাচ্চাদের মাস্ক পরানোর ক্ষেত্রে। নতুন 11টি সহ সারা দেশে মোট 19টি ট্রেন যাতায়াত করছে বিভিন্ন রুটে। এখন পর্যন্ত যে রকম পরিস্থিতি দেখতেছি আমি সন্তুষ্ট। স্বাস্থ্যবিধি অনুযায়ী হচ্ছে আর সবকিছুই পারফেক্ট। রেল যাত্রায় যাত্রীদের সন্তুষ্টি বার্তা। সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের রেলওয়ের চেষ্টাও ছিল চোখে পড়ার মতো। একজন একজন করে ঢুকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা একটা টিকিট চেক করে করে সবাইকে ঢুকে দিচ্ছে। সবার উচিত যে বাচ্চাদের খাতিরে তো ওদের সুরক্ষার দরকার আছে। নতুন 11টি ট্রেন যুক্ত হয়েছে আন্তনগর রুটে। রাজধানী থেকে 14টি ট্রেনের যাতায়াত আছে। সময়মতো ছেড়েছে সব ট্রেন। জীবাণুনাশক আমরা দিয়ে তাদেরকে পরিশুদ্ধ করে প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করাচ্ছি। 19টা ট্রেন সারা বাংলাদেশ থেকে চলবে, কিন্তু আমার ঢাকার সাথে সম্পৃক্ত 14টা। যাত্রীদের মাঝে সচেতনতা থাকলেও চোখে পড়েছে শিশুদের মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা। ছিল ঠুনকো কিছু অজুহাত। আসলে জরুরি দেখেই বাচ্চাকে নিয়ে যেতে হইতেছে। বাচ্চার মুখে তো মাস্ক নেই। বাচ্চা তো অনেক সময় নিঃশ্বাস নিতে সমস্যা হয়, এই কারণে। খালি বাসায় তার 2 বাচ্চা রাখতে আমি অফিসে যেতে পারবো না, তার জন্য দিয়ে দিচ্ছে। ছোট মানুষ খাইতেছে তো এই কারণে খুলে রাখছে। স্বাস্থ্যবিধি মানতে কর্তৃপক্ষের যেমন তোড়জোড় ছিল, তেমন ট্রেনকে জীবাণুমুক্ত করতেও ছিল তৎপরতা। বসার ক্ষেত্রেও এক সিট ফাঁকা রেখেছিল আসন বিন্যাস। না, আদৌ এত পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখি নাই, কিন্তু এখন যে অবস্থা আমরা দেখতেছি এটা খুবই ভালো। আর এটা যদি কন্টিনিউ করতে পারে তা আরও ভালো। আমি অ্যালার্ট যতই থাকি, আমার পাশের জন যদি অ্যালার্ট না থাকে তাহলে আমার রিস্ক কিছুটা থেকে যায়। শুরুটা যেমন ঠিকঠাক ছিল, আগামীতেও স্বাস্থ্যবিধি মেনে চলার এই তৎপরতা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা যাত্রীদের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। 24 ঘন্টায় বিশ্বে আরও 4,500 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে মৃতের সংখ্যা 3,83,000 ছাড়িয়েছে। একদিনের হিসাবে 1,16,000 মানুষের শরীরে মিলেছে সংক্রামক ভাইরাসটির উপস্থিতি। সব মিলিয়ে আক্রান্ত প্রায় 64,98,000। যুক্তরাষ্ট্রে 2 দিন পর বেড়েছে প্রাণহানি। 24 ঘন্টায় এই সংখ্যা 1100-র বেশি। চলমান বিক্ষোভে দেশটিতে ভয়াবহ আকারে সংক্রমণ ছড়াবে এমন আশঙ্কা চিকিৎসকদের। দেশটিতে মোট আক্রান্ত প্রায় 19 লাখ। ব্রাজিলেও বেড়েছে মৃত্যু, 1200-র বেশি মানুষ মারা গেছে একদিনে। সব মিলিয়ে মৃতের সংখ্যা 31,000-এর বেশি। গেল 13 দিনের মধ্যে আবারও শতাধিক মৃত্যু হয়েছে ফ্রান্সে। এদিকে ইউরোপের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জার্মানি। ইরানে একদিনে আরও 3,000 কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে। এই মুহূর্তে করোনা মহামারীতে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে অনুন্নত দেশগুলো।
কারণ অনেক দেশে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে ভেঙে পড়েছে তাদের স্বাস্থ্য খাত। তাই এসব দেশগুলোকে সহায়তায় অন্য দেশগুলোকে এগিয়ে আসতে হবে, তাহলেই কমিয়ে আনা সম্ভব হবে মৃত্যুহার। এই পর্যায়ে যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, ইউরোপের অন্যান্য দেশে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমলেও ব্রিটেনে এখনও কেন ঊর্ধ্বমুখী মৃত্যু হার? ধন্যবাদ সৌমিত্র। আমি প্রথমে আজকের আপডেট জানিয়ে দিচ্ছি। আজকেও করোনা ভাইরাসের কারণে 359 জনের মৃত্যু হয়েছে, যা কিনা দাঁড়িয়েছে 39,728 জনে, এবং আক্রান্ত হয়েছেন 1871 জন। তো মূলত কয়েকটা কারণ আছে কেন ইউরোপ থেকে যুক্তরাজ্যের সংখ্যাটা কম হচ্ছে না। প্রথমত, ইউরোপে অন্যান্য দেশে যখন লকডাউন শুরু হয়েছিল, যে সময়ে লকডাউন শুরু হয়েছিল, যুক্তরাজ্যে কিন্তু ওই সময় থেকে একটু পরে শুরু হয়েছে। কারণ জানি না, প্রধানমন্ত্রী ঘোষণা দিতে হতে দেরি করেছেন, অনেক সমালোচনা এর বলা হচ্ছে যে দেরিতে শুরু হয়েছে। দ্বিতীয় কারণটা হচ্ছে যে যখন তারা টেস্টিং শুরু করলো, তখন অনেকে বলছেন যে টেস্টিং কিট কম ছিল, এবং কিট কম থাকার কারণে টেস্টিং কম হয়েছে, এ কারণে অনেক ধরা পড়েনি, সংক্রমণ বেড়েছে। তৃতীয় যে কারণটা তারা বলতে চাচ্ছেন যে ইউরোপে অন্যান্য দেশে আপনারা এখন পর্যন্ত শুধুমাত্র হসপিটালের যে মৃত্যুগুলা কাউন্ট হচ্ছে, কিন্তু ইউকেতে কাউন্ট হচ্ছে হসপিটাল, কেয়ার হোম এবং বাসায়ও যারা মৃত্যুবরণ করছেন, তাদের সব কাউন্ট করেই কিন্তু গণনা হচ্ছে এখন। গত 2-3 সপ্তাহ ধরে গণনা হচ্ছে। তো এটাও একটা কারণ হতে পারে যে ইউরোপের অন্যান্য দেশে শুধুমাত্র হসপিটালে হচ্ছে এবং যুক্তরাজ্যে কিন্তু অল 3 সেক্টরে গণনা হচ্ছে। তো এই মূলত এইগুলো কারণ বিশেষজ্ঞরা মনে করছেন। সাদেক, যুক্তরাজ্যে দেখলাম যে স্কুল খুলে দেওয়া হয়েছে, কিন্তু অভিভাবকরা এখনও ঠিক খুব একটা ভরসা পাচ্ছেন না যে স্কুলগুলোর যে পদক্ষেপ, তাতে ফলে অনেক অভিভাবকই শিক্ষার্থীদেরকে পাঠাচ্ছে না স্কুলে। এখন পর্যন্ত দেশটিতে কোন কোন খাত চালু হয়েছে এটি যেমন জানতে চাই, স্কুলের মতো অন্যান্য খাতগুলোতেও নিশ্চয়ই এই যে আস্থার একটা সংকট করোনা উত্তরকালে সেটি থাকবে। অনেকেই ভরসা রাখতে পারবেন না স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, সুরক্ষা ব্যবস্থা ঠিক আছে কিনা ইত্যাদি। ফলে এটিও তো নিশ্চয়ই খাতগুলোর জন্য একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিভিন্ন সেবা খাতের জন্য। আসলে এই যে 1 জুন থেকে যে শুরু হয়েছে স্কুলের ব্যাপারটা অনেক মা বাবা কিন্তু তাদের স্কুলে পাঠাচ্ছেন না তাদের ছেলে মেয়েদের, কারণ ওনারা এখনো শঙ্কিত যে স্কুল কর্তৃপক্ষ যে আশ্বাস দিয়েছেন যে সামাজিক দূরত্ব বজায় রেখে ওনারা স্কুলে করছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠদান হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে অন্যান্য যে কার্যক্রম, যে খেলাধুলা, এগুলো সব কিছু ওনারা কিন্তু আস্থা রাখতে পারছেন না। তো ওনারা আরও ওয়েট করবেন, হয়তো কিছুদিন পরে হয়তো ওনারা দিবেন। এবং আপনারা জানেন যে গাড়ির শোরুমগুলো খুলে দেওয়া হয়েছে এবং আউটডোর মার্কেট এখন খোলা হয়েছে। গতকালকে থেকে আইকিয়া অনেক বড় স্টোর সেটা খুলে দেওয়া হয়েছে এবং হাজার হাজার মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। এটা একটা ছিল। আজকে একটা ঘটনা বলি, আজকে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্ট তাদের 100 ব্রাঞ্চ আজকে খুলে দিয়েছে এবং এখানে ম্যানচেস্টারের ওল্ডহামে একটা ব্রাঞ্চ আছে, সেটা এত লম্বা লাইন হয়েছিল এবং মানুষের এত ভিড় হয়েছিল, পুলিশ বাধ্য হয়েছে যে স্টোরটিকেই বন্ধ করে দিতে। তো পুলিশের নির্দেশে ম্যাকডোনাল্ডস স্টোর বন্ধ করে দেওয়া হয়েছে যে এত মানুষ লাইনে দাঁড়িয়েছিল। আসলে কমিউনিটি নেতৃবৃন্দ এবং যারা আছেন বিশেষজ্ঞরা মনে করছেন যে এতদিন তো ওনারা ম্যাকডোনাল্ড ছাড়াই চলেছেন, তো একটু ওয়েট করে, কারণ এতে ভিড় না করে একটু সহনীয় পর্যায়ে যখন সব কিছু ঠিক হবে তখনই যেতে পারবেন, এই পরামর্শ দিচ্ছেন আসলে মূলত বিশেষজ্ঞরা। এবং আশা করছেন যে এখনো কিন্তু বাসায় থেকে কাজ করার অনুরোধ এসেছে এবং যত সম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে, বিশেষ করে অনেকেই সাগর পাড়ে গিয়ে ভিড় করছেন এবং সামাজিক দূরত্ব কিন্তু অনেকেই বজায় রাখছেন না সাগর পাড়ে। তো সাগর পাড়ে যে সামাজিক দূরত্ব বজায় হচ্ছে না, এ নিয়ে সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে, অনেকে ফাইন করছে। আজকেও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে বিশেষ করে আমাদের এথনিক মাইনরিটি যারা মানুষ আছেন তাদেরকে ওনারা বলছে যে এরাই বেশি আইন লঙ্ঘন করবে, এদেরকে ফাইন বেশি দেওয়া হবে, এটা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। আপনাকে ধন্যবাদ সাদেক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
বর্ণবাদ বিরোধী বিক্ষোভ আন্দোলনের ফলে করোনার সংক্রমণ আরও বাড়বে যুক্তরাষ্ট্রে, এমন শঙ্কা জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রতিবাদ সমাবেশ আর পুলিশের সাথে সংঘর্ষে মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে শারীরিক দূরত্ব, ফলে খুব সহজেই ছড়াচ্ছে কোভিড-19। মার্কিন চিকিৎসকরা বলছেন, প্রাণহানি আর আক্রান্তের সংখ্যায় সবচেয়ে ওপরে থাকা যুক্তরাষ্ট্রে পরিস্থিতি আরও নাজুক হবে। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্তের তালিকা। এর মধ্যে বর্ণবাদ এবং কৃষ্ণাঙ্গ নির্যাতন বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র। নেই সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যগত নিরাপত্তা মানার বালাই। বেশ কয়েক বছর আগে আমার ফুসফুসে অস্ত্রোপচার হয়। আমি জানি খুব ঝুঁকিতে রয়েছি, তবে তার চেয়েও জরুরি এই আন্দোলন। লকডাউন, করোনা এসব কিছুই দীর্ঘ সময় ধরে চলবে। এসব নিয়েই আমাদের চলতে হবে, তাই সব চিন্তা বাদ দিয়ে বিক্ষোভে নেমেছি। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবাদ সমাবেশে আক্রান্ত কেউ থাকলে ব্যাপক হারে ছড়িয়ে পড়বে করোনা ভাইরাস। এমনকি কার কাছ থেকে সেটি ছড়ালো সেই তথ্য পাওয়ার কোনো সুযোগ নেই। বিক্ষোভকারীদের মধ্যে অবশ্যই করোনায় আক্রান্ত ব্যক্তি ছিলেন। তারা অনেক মানুষের সাথে মিশেছেন, একসাথে বিক্ষোভ প্রতিবাদ করেছেন। সেই মানুষগুলো তাদের পরিবারের সদস্যদের কাছে গেছে, ফলে তাদের মাধ্যমে খুব দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত ব্যক্তিদের বড় অংশ কৃষ্ণাঙ্গ এবং অভিবাসী। বিক্ষোভের কারণে আরও ঝুঁকিতে পড়বেন তারা, এমন শঙ্কা বিশ্লেষকদের। সবচেয়ে বড় বিষয়টি হলো, বিক্ষোভের কারণে টেস্ট অ্যান্ড ট্রেস এই প্রক্রিয়া অনুসরণের কোনো সুযোগ নেই। এত মানুষের ভিড়ে কে কার সংস্পর্শে আসছেন সেটা জানা যাবে না, ফলে আমাদের অজান্তেই বহু মানুষ আক্রান্ত হবেন কোভিড-19-এ। এ অবস্থায় চিকিৎসকদের পরামর্শ, শনাক্ত করার পর আন্দোলনকারীদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি, হাল ছিল না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। করোনা নিয়ে ফ্রান্সের সবশেষ তথ্য জানব সহকর্মী আবু তাহিরের কাছ থেকে। তিনি যুক্ত হয়েছেন। তাহির, ফ্রান্সে আজকের অবস্থা কি? কোন কোন খাত খুলতে শুরু করেছে এটি জানতে চাই, এবং বেশ অনেকদিন পর ফ্রান্সে শতাধিক মৃত্যু দেখলো ফ্রান্স। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ফ্রান্সে রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হয়েছে, বিশেষ করে গ্রিন জোনগুলোতে গ্রাহকরা বসে খেতে পারবেন। মানে প্যারিসের বাইরে অনেক জায়গায় গ্রিন জোনের আওতাধীন সকল রেস্টুরেন্টে এখন খোলা, বার পাব খোলা হয়েছে। অপরদিকে প্যারিস বা ইলদুফন্স, বাংলাদেশে অধ্যুষিত এলাকা বলা চলে, প্যারিস সহ প্যারিসের আশপাশে, সেগুলো অরেঞ্জ জোন থাকার কারণে এই মুহূর্তে রেস্টুরেন্টের বাইরে গ্রাহকদেরকে রাখতে হচ্ছে। হয়তো বা 22 জুনের পর এটি স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে আপনি জানেন যে আমেরিকা যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের রূপরেখা বা সেই আন্দোলনের সমমান নয়। ফ্রান্সে গতকালকে থেকে একটি বিক্ষোভ শুরু হয়েছে, এবং গতকালকের বিক্ষোভে বলা হচ্ছে যে প্রায় 20 থেকে 40 হাজার মানুষ অংশ নিয়েছিলেন। সেটা আজ থেকে 4 বছর আগে আদামা নামে এক মালির যুবককে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়েছিল। তো সেই 4 বছর পরের ঘটনা, মানে গতকালকে হঠাৎ করে আদামার বোন এবং আদামার পরিবার থেকে বিক্ষোভের ডাক দেওয়া হয়, এবং এটা প্রথম দিকে শান্তিপূর্ণ ছিল, পরবর্তীতে সেটা সহিংস রূপ ধারণ করে। যদিও এই মুহূর্তে 10 জনের বেশি লোকের সমাবেশ ফ্রান্সে নিষিদ্ধ, কিন্তু আন্দোলনকে কোনোভাবেও ফ্রান্স সরকার থামাতে পারেনি। এবং আজকে প্যারিস নয়, প্যারিসের বাইরে তুলুজ, একটি বৃহৎ শহর, এবং মন্টপেলিয়ের সহ আরো কয়েকটি শহরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এবং তারা দাবি করছেন যে পুলিশ হেফাজতে আদামাকে তখন মারা হয়েছিল, যদিও তখন পুলিশ বলেছিল যে আদামার হত্যা এটি পুলিশের কোনো হাত ছিল না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে বিচারিক প্রক্রিয়া যাওয়ার পরে আদামাকে হত্যা করা হয়েছিল। তো এখানকার বিশেষজ্ঞরা মনে করছেন যে আমেরিকায় যে হঠাৎ করে বর্ণবাদ বিরোধী যে সমাবেশ বা দাঙ্গা বা হাঙ্গামা, ঠিক তারই একটা ঢেউ হয়তো বা ফ্রান্সে লেগেছে, এবং ইউরোপের অন্যান্য দেশেও এই ঢেউ লাগতে পারে। বিশেষ করে ইউরোপ এবং আমেরিকা, কানাডা যে বর্ণবাদের সমস্যা, এটি দীর্ঘদিনের, আজকে নতুন নয়। অপরদিকে ফ্রান্স সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সামাজিক দূরত্বের কথা, যদিও
বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টা। অনেকেই অনেক ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানছেন না এবং ব্যবসায়ীরা যে প্রত্যাশা নিয়ে তারা রেস্টুরেন্ট সহ ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন, বিশেষ করে আজকের দ্বিতীয় দিন হচ্ছে রেস্টুরেন্টগুলো খুলেছে, কিন্তু কাস্টমার বা গ্রাহকদের উপস্থিতি খুব কম বললেই। তাহির, ধন্যবাদ আপনাকে। আবু তাই যুক্ত ছিলেন আমাদের সঙ্গে ফ্রান্স থেকে। ভবিষ্যৎ প্রজন্মের পুষ্টি চাহিদা পূরণে সমুদ্র সম্পদের গুরুত্ব অপরিসীম। সুনীল অর্থনীতির কার্যকর ব্যবহারে বিশ্ব সম্প্রদায়কে নতুন নীতি প্রণয়নের উদ্যোগ নিতে হবে। বুধবার রাতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ভার্চুয়াল ওশেন ডায়ালগ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার ও বাজারজাতকরণ নিশ্চিত করতে 3 দফা প্রস্তাবও দেয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। Contributes to a wide range of goals of the Agenda 2030, from poverty eradication, food security and climate change to the provision of energy, employment, creation and improved health. Let us join hands to renew our commitment for ocean action. জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নরসিংদী, মুন্সিগঞ্জ ও পাবনায় মারা গেছেন 3 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নরসিংদীর জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন 38 বছর বয়সী একজন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। এরই মধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃতের বাড়ি পৌর এলাকার বাসাইলে। একই উপসর্গ নিয়ে পাবনা আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন একজন। 1 জুন হাসপাতালে ভর্তি হন 65 বছর বয়সী ওই বৃদ্ধা। অবস্থার অবনতি হলে সেখানেই মারা যান তিনি। নিহতের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে মুন্সিগঞ্জে। রোববার অবস্থার অবনতি হলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন 40 বছর বয়সী একজন। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই হাসপাতালে মৃত্যু হয়েছে 45 বছর বয়সী আরও এক ব্যক্তির। এছাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত 55 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চট্টগ্রামে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণ। তার উপর হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা। ফলে জনমনে বাড়ছে উদ্বেগ, আতঙ্ক। আক্রান্তের সংখ্যার ভিত্তিতে বন্দরনগরীকে 4টি জোনে ভাগ করেছে সিভিল সার্জন কার্যালয়। নতুন আইসোলেশন সেন্টার তৈরি করছে সিটি কর্পোরেশন। চট্টগ্রামে করোনা সংক্রমণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে গড়ে 200 জনেরও বেশি। করোনা আক্রান্তের সংখ্যা বিবেচনায় নগরীর 12 থানাকে রেড জোন হিসাবে শনাক্ত করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। এসব জোনে আক্রান্তের সংখ্যা 100-র উপরে। 10 থেকে 90 জন রোগী যে এলাকায় সেটি ইয়েলো জোন, আর 1 থেকে 10 জন রোগী যেখানে সেটি ব্লু জোন। আক্রান্তের সংখ্যা 0 থাকা এলাকাকে গ্রিন জোনে রাখা হয়েছে। চট্টগ্রামে দিন দিন করোনা সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। বাইরে বের হতে আমরা খুব আতঙ্ক বোধ করছি। আমাদের থানাটাকেও অলরেডি রেড জোন ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে অসম্ভব রকম মানসিক চাপ অনুভব করছি। তারপরেও রুটি পেটের দায়ে সবাইকে ঘর থেকে বের হতে হচ্ছে। হাসপাতালগুলোতে শয্যা এবং আইসিইউ সংকট। চাপ সামলাতে রেলওয়ে হাসপাতাল এবং মা ও শিশু হাসপাতালে শুরু হয়েছে করোনা রোগীর চিকিৎসা। আগ্রাবাদে একটি কমিউনিটি সেন্টারকে আইসোলেশন সেন্টার করার উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। ওইখানে প্রায় 250 শয্যা বিশিষ্ট একটা আইসোলেশন সেন্টার তৈরি করার কাজ আমরা শুরু করেছি এবং সেটা সম্পূর্ণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে এটা তৈরি করা হচ্ছে এবং সেটা সিটি কর্পোরেশনই এটা পরিচালনা করবে। এমন পরিস্থিতিতে তৃতীয় দিনের মতো সড়কে নেমেছে গণপরিবহন। সড়ক মহাসড়কে যানবাহনের পরিমাণও গেল 2 দিনের চেয়ে বেশি, তবে যাত্রী কিছুটা কম। যাত্রী বলতে নাই, ঠিক আছে, মনে করেন সিট ক্যাপাসিটি নিতেও কষ্ট হয়ে যাচ্ছে। আগে ধরেন আমরা 2200 টাকা পাইতাম, এখন অতটুকু পাইতেছি না, 1200 টাকা পাইতেছি। 3 ঘন্টা 4 ঘন্টা এই পর্যন্ত শুধু দৌড়ছি, কোনো প্রকার বাড়াই পাই নাই। মানুষ নাই, মানুষ ইমার্জেন্সির দরকার ছাড়া কোনো কাজে মানুষ বাড়িচ্ছে না। দূরপাল্লার যানবাহনে বাড়তি ভাড়া আদায় বন্ধ ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নগরীর বেশ কয়েকটি কাউন্টারে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। তো ওই ব্যাপারটা আমরা এখন খতিয়ে দেখার চেষ্টা করছি যাত্রী সাধারণের অভিযোগের প্রেক্ষিতে। যেমন চট্টগ্রাম থেকে আমরা শুনেছি কুমিল্লায় তারা 200 টাকা করে যেত, আজকে তারা 350 টাকা করে ভাড়া নিচ্ছে। চট্টগ্রাম থেকে ফেনী বাসগুলো 120 টাকা করে যেত, এই মোমেন্টে তারা 200 টাকা করে যাচ্ছে। ট্রেন চালুর দ্বিতীয় ধাপে আজ থেকে চট্টগ্রাম ও চাঁদপুর রুটে চলাচল শুরু করেছে মেঘনা এক্সপ্রেস। এর আগে চালু হয়েছে ঢাকা ও সিলেট রুটের ট্রেন। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।
জনগণ সচেতনতার প্রাচীর গড়ে তুলতে না পারলে সরকার আরও কঠোর হতে বাধ্য হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সংসদ ভবন এলাকার বাসভবনে ঢাকা মেট্রো রেল প্রকল্পের সংশ্লিষ্টদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি একথা জানান। বলেন, সংক্রমিত এলাকা নিয়ে বিশেষজ্ঞরা কাজ করছেন, পরিকল্পনা পাওয়া গেলে যাচাই বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে আহ্বান সত্ত্বেও কিছু কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, যা সংক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে, যা অন্য সকলের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে বলেও জানান তিনি। কিছু কিছু মানুষ স্বাস্থ্যবিধি মানতে শৈথিল্য প্রদর্শন করছে, যা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। সচেতনতার প্রাচীর গড়ে তোলার জন্য আমি আবারও সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। না হয় জনস্বার্থে এবং জনস্বাস্থ্য রক্ষায় সরকার আরও কড়াকড়ি আরোপ তথা কঠোর হতে বাধ্য হবে। করোনা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার গরিবদের জন্য নয়, ব্যবসায়ীদের রক্ষায় কাজ করছে। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনলাইন আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ডিআরইউতে উপস্থিত ছিলেন দলটির নেতাকর্মীরা। অনলাইনে যোগ দেন বক্তারা। সক্ষমতা থাকা সত্ত্বেও সরকারের দায়িত্বহীনতা কিংবা তাদের যথাযথ উদ্যোগের অভাবের কারণে যে ব্যর্থতা তৈরি হলো, লকডাউন কার্যকর করা যাচ্ছে না, সেইটাকে আড়াল করার একটা চেষ্টা করা হলো এই জীবিকার প্রশ্নটাকে সামনে নিয়ে এসে। সরকার যেটা বলে বেসরকারি হাসপাতাল সেটা মানে না, কারণ বেসরকারি হাসপাতাল যারা পরিচালনা করে তারা অধিকাংশই সরকারের সুফলভোগী। আলোচনা সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণের জীবন নিয়ে এই সরকার ব্যবসা করছে। লকডাউনের নামে যে তামাশা করা হয়েছে, এখনো করা হচ্ছে, সেটা আপনারা সবাই দেখছেন। মানে অন্তত 8 কোটি মানুষ দিন আনি দিন খায়। এদের জন্য কার্যত সরকার কিছু করেনি, কেবল কথাবার্তা বলা হচ্ছে। নাগরিক ঐক্যের অনুষ্ঠানে জেএসডির আসম আব্দুর রব সংগঠনের রাজনৈতিক সফলতা কামনা করেন। কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখন তো সরকারকে এখন ছেড়ে দিতেই হবে, ফি লিল্লাহ করে দিতে হবে। তাই করেছে। চরম দুর্দিনে এটা একটা বড় বাণিজ্য হয়েছে, ব্যবসা হয়েছে এবং দুর্নীতি চরমভাবে হয়েছে। সরকার ব্যর্থতা দেখিয়েছে, তাই করোনা মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। সরকার কেবল এই মুনাফারবিদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। করোনা মোকাবেলায় সরকারের নানা কার্যক্রমের কারণে মৃত্যুর হার নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বলে মনে করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের আগে তিনি এ দাবি করেন। বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার কম। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার 1.35%। আমরা যদি মোকাবেলা সঠিকভাবে করতে না পারতাম, তাহলে তো মৃত্যুর হার অন্তত ভারত পাকিস্তানের চেয়ে বেশি হতো। প্রায় 2.5 মাস সব কিছু বন্ধ, একজন মানুষও না খেয়ে আল্লাহর রহমতে মৃত্যুবরণ করেনি। করোনার ধাক্কায় টালমাটাল বেকারি ও কৃষিজাত শিল্প। রফতানির পরিমাণ কমেছে আশঙ্কাজনক হারে। এই শিল্প রক্ষায় প্রণোদনা বা বিশেষ কোনো পদক্ষেপ তো নেই। এমন দুর্যোগে যারা অল্প পরিমাণে হলো রফতানি করছেন, কৃষি বিভাগ উল্টো তাদের হয়রানি করছে বলে অভিযোগ উদ্যোক্তাদের। বেকারি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য শিল্পে আধুনিকতার ছোঁয়া লেগেছে 1 দশক আগে। এসব পণ্য স্থান করে নিয়েছে বিশ্ববাজারে। বিস্কুট, সেমাই, চানাচুর, নুডলস, জ্যাম, জেলি, আচার ও নানা ধরনের জুস রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। গেল বছর এখাতে রপ্তানির পরিমাণ $800 মিলিয়ন। কিন্তু করোনার কারণে এবার ধাক্কা লেগেছে এ শিল্পে। মাসে রপ্তানির পরিমাণ $46 মিলিয়ন থেকে নেমে এসেছে মাত্র $3 মিলিয়ন। এ সুযোগে বিশ্ববাজার দখলে নিচ্ছে প্রতিযোগী অন্যান্য দেশ। গত এপ্রিল মাসে একটা শিপমেন্টও আমরা করতে পারিনি বিভিন্ন কারণে। তো সেদিক দিয়ে আমি বলবো সবাই আমরা একটু থ্রেটের মধ্যে আছি। শুধু আমাদের নয়, পুরো বাংলাদেশের এটা চিত্র। শুধু তাই নয়, করোনার এই সময়ে রপ্তানি করতে গিয়ে উল্টো জুটছে হয়রানি। কৃষি বিভাগে রপ্তানির জন্য সনদ নিতে নানা জটিলতার অভিযোগ করছেন রপ্তানিকারকরা। এই করোনা পরিস্থিতিতে প্ল্যান কোয়ারেন্টাইন বললো যে না, আমরা সার্টিফিকেট দিব না, আমরা প্রসেস ফুডের সার্টিফিকেট দিব না। যুগ যুগ ধরে আপনারা দিয়ে আসতেছেন, আপনারা হঠাৎ করে এই করোনা পরিস্থিতি আপনারা বন্ধ করে দিলেন কেন? এটা কি দেশের স্বার্থে বন্ধ করলেন? উদ্যোক্তারা বলছেন এটি কৃষির সাথে সরাসরি সম্পর্কিত এবং উদীয়মান রপ্তানি খাত।
তাই এ শিল্প রক্ষায় সরকারি প্রণোদনা চান তারা। সরাসরি যে রপ্তানিমুখী শিল্পকে যে প্যাকেজ দেওয়ার কথা, সেই সুযোগটা কিন্তু অ্যাগ্রো বেস বা অ্যাগ্রো প্রসেস ইন্ডাস্ট্রিগুলো পাচ্ছে না। কারণ এখানে একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে 80% এক্সপোর্ট যারা করে তারাই এই সুবিধাটা পাবে, কিন্তু বাংলাদেশে এমন কোনো অ্যাগ্রো প্রসেস ইন্ডাস্ট্রি নেই যারা পুরো প্রোডাকশন ক্যাপাসিটির প্রায় 80% রপ্তানি করে। সনদপ্রাপ্তি ও সার্বিক প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হলে রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে পড়বে বলে আশঙ্কা উদ্যোক্তাদের। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। করোনা মহামারীর কঠিন সময়ে লাতিন আমেরিকার দেশ কিউবায় বেড়েছে অনলাইন বাণিজ্য। তবে ইন্টারনেট ও মোবাইল সহজলভ্য না হওয়ায় এর সুবিধা পাচ্ছেন না অনেকে। এক হিসাবে দেখা গেছে দেশটির 40% মানুষেরই মোবাইল ব্যবহারের সক্ষমতা নেই। এছাড়া সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দোকানপাটে পণ্য সংকট দুর্ভোগ আরও বাড়িয়েছে। করোনা পাল্টে দিয়েছে মানুষের জীবন অভ্যাস। সংক্রমণের ভয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে চলছে দৈনন্দিন কর্মকাণ্ড। নিত্যপণ্য কিনতে শপিং মলের বাইরে এই দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেনাকাটা একদিকে যেমন সময় সাপেক্ষ, তেমনি কষ্টসাধ্য বটে। এ থেকে মানুষকে রেহাই দিতে সম্প্রতি কিউবায় বেড়েছে অনলাইন ব্যবসা। ফলে ঘরে বসেই মিলছে প্রয়োজনীয় সামগ্রী। এই মহামারীর সময় প্রয়োজনীয় সামগ্রী কিনতে নিশ্চয়ই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে চাইবেন না। তাই বিকল্প হিসেবে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। ঘরে বসেই সব পেয়ে যাচ্ছি। অনলাইন কেনাকাটা জনপ্রিয়তা পেলেও ইন্টারনেট সেবা ব্যয়বহুল হওয়ায় সবাই এর সুফল পাচ্ছেন না। আবার দোকানপাটে পণ্য সরবরাহে ঘাটতির কারণে বিপাকে সাধারণ মানুষ। অনলাইন কেনাকাটার সবচেয়ে বড় অসুবিধা ইন্টারনেটের ব্যয়। আপনাকে ইন্টারনেট সংযোগ চালু করতে হলে $5 প্রয়োজন। এটি অনেকের কাছেই বিলাসিতা। আমি কখনো অনলাইনে কেনাকাটা করব না, কারণ খাবার ছাড়া ইন্টারনেট কেনার মতো অর্থ আমার নেই। একে মার্কিন নিষেধাজ্ঞা, তার উপর করোনার সংকটে বিপর্যস্ত রেমিটেন্স ও পর্যটন নির্ভর কিউবার অর্থনীতি। এ অবস্থায় রেশন কার্ড চালুর কথা ভাবছে কিউবা সরকার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। 2.5 মাস পর লন্ডনের কিছু স্কুল খুলে দেয়া হলেও করোনা ভীতিতে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ কম। প্রায় 50% অভিভাবকই সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না। শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য স্কুল কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিলেও আশ্বস্ত নন বাবা মায়েরা। শিক্ষা জীবনে কিছুটা ক্ষতি হলেও সন্তানের স্বাস্থ্য সুরক্ষাকে দিচ্ছেন গুরুত্ব। দীর্ঘদিন পর যেন বন্দি দশা থেকে মুক্তি। ঘরবন্দি জীবন শেষে প্রিয় স্কুলের আঙ্গিনায় ফিরতে পেরে যেন আনন্দ বাদ মানছে না শিশুদের। প্রায় 2.5 মাস পর পর্যায়ক্রমে খুলে দেওয়া হচ্ছে লন্ডনের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে প্রাইমারি স্কুলের কয়েকটি শ্রেণীর ক্লাস। 2 ফিট শারীরিক দূরত্ব বজায় রাখা সহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের, কিন্তু তাতেও ভরসা নেই অনেক অভিভাবকের। প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থীর বয়স মাত্র 6 বছর। সে 2 মিটার দূরত্ব বজায় রাখার কি বুঝবে? সে বুঝবে না কোথায় স্পর্শ করা যাবে, সাথে সাথে হাত ধুতে হবে, সেটাও তার পক্ষে বোঝা অসম্ভব। সরকারি জরিপেই দেখা গেছে অন্তত অর্ধেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন না। অনেক স্কুলেই নেই স্বাস্থ্যবিধি মানার যথেষ্ট প্রস্তুতি। সীমাবদ্ধতা থাকলেও স্বল্প পরিসরে লেখাপড়ায় ফিরতে চান শিক্ষকরা। আমরা পেছন ফিরে যেতে পারি না। বিশেষ করে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। স্কুল চালু না হলে তাদের প্রাথমিক শিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে। তবে বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা কতটা নিশ্চিত করতে পারবে স্কুল কর্তৃপক্ষ, তা নিয়ে বিস্তর সংশয় অভিভাবকদের। সরকারের প্রচেষ্টার কারণ বুঝতে পারছি। এটা সত্য একটি দেশ আজীবন লকডাউনে থাকবে না, তবে স্বাস্থ্যগত দিক থেকেও আমাকে বিষয়টি দেখতে হবে, কারণ পারিবারিক স্বার্থের বিকল্প নেই। চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর সহ আরও বেশ কিছু দেশে খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠান। তবে কোমলমতি শিশুরা শারীরিক দূরত্বের গুরুত্ব কতটা বুঝবে তা নিয়ে প্রশ্ন উঠেছে সবখানি। খোলার একদিন পরই অনেক স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে দক্ষিণ কোরিয়া। মুজরিবিন তারেক, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে করোনার থাবায় অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে মানবতার উদাহরণ তৈরি করছে সাদাকা ফাউন্ডেশন ইউএসএ। অসহায় পরিবারকে সহায়তা করার পাশাপাশি মরদেহ সৎকারের কাজও করছে প্রতিষ্ঠানটি। এমনকি অনলাইনে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগীদের সেবা নিশ্চিত করে যাচ্ছে ফাউন্ডেশনটি। দেশেও চলছে কার্যক্রম।
করোনায় সবচেয়ে ভয়াবহতার সাক্ষী যুক্তরাষ্ট্র। দেশটিতে সরকারের পাশাপাশি অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন। কাজ করছে বাংলাদেশি সংগঠন সাদকা ফাউন্ডেশন। স্থানীয় বাংলাদেশি, আমেরিকান এবং অন্যান্য কমিউনিটির ডোনারদের আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে এবং আমরা নিউ ইয়র্ক সহ আমেরিকার কয়েকটি স্টেটে আমরা বেশ কিছু ছোট ছোট প্রজেক্ট করেছি। গেল 25 মার্চ থেকে গড়ে প্রতিদিন 7টি করে পরিবারকে এক সপ্তাহের খাবার বিনামূল্যে সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। দেশেও চলছে এর কার্যক্রম। সাদেকা ফাউন্ডেশন ইউএসএ আজকে যে সাহায্যের হাত বাড়িয়েছে, আমরা আশা করব সমাজের বিত্তবানরা এভাবেই কর্মহীনদের পাশে দাঁড়াবে। কিছু পরিবারের তাৎক্ষণিক সাহায্য দরকার, সেই ব্যাপারে আমরা শহীদুল্লাহ ভাইয়ের কাছ থেকে সহযোগিতা নিয়ে আমরা সেই পরিবারগুলোকে আজকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এই মহামারীর সময় প্রতিষ্ঠানটি যা করছে তা অসাধারণ। অসহায়দের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। কাজটি চালিয়ে নেওয়ার জন্য সহায়তা প্রয়োজন। সবাই সাধ্যমতো সহযোগিতা করলে এটা এগিয়ে নেওয়া সম্ভব। শুধু খাদ্য সহায়তাই নয়, মরদেহ দাফন করা নিয়েও যারা বিপদে আছেন তাদের সহায়তা করছে সাদেকা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জানান, যেসব দাতব্য সংস্থা আর্থিকভাবে অনুদান দিচ্ছে তাদের সহায়তায় মরদেহ সৎকারের কাজ করছেন তারা। জানা যায় যাদের হেল্প লেগেছে, তারপর দাফন কাফনে যাদের হেল্প লেগেছে তাদেরকে আমরা কবরস্থান যারা প্রোভাইড করছিল তাদের সাথে কমিউনিকেশন করে দেওয়া, তাৎক্ষণিক ফ্যামিলি মেম্বারদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া, সেই কাজগুলো আমরা কন্টিনিউ করেছি। এছাড়াও করোনা উপসর্গ সহ নানা রোগে যারা ভুগছেন তাদের সেবা নিশ্চিতে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পরামর্শের ব্যবস্থাও করেছে প্রতিষ্ঠানটি। পরিচালক ইমাম শহীদুল্লাহ জানান, যে কেউ চাইলেই সহায়তার মাধ্যমে অংশ নিতে পারবেন এই স্বেচ্ছাসেবী কাজে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ক্রিকেটে 13 বছর পার করলেও মাত্র 5 বছর আগে ফিটনেসের গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সেই সাথে ক্যারিয়ারে সেঞ্চুরি সংখ্যা আরও বাড়লে হয়তো নিজেকে অনন্য উচ্চতায় নিতে পারতেন বলেও মনে করেন তিনি। ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকরের সাথে অনলাইন আড্ডায় জানান, অধিনায়কত্ব নয়, পারফর্ম করে দলের জয়ে অবদান রাখতে পারাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখন আপনি সিলেটের সাথে হলো কিছুদিন আগেই শেষ হলো তামিম ইকবালের অনলাইন আড্ডার সিরিজ, যেখানে দেশি বিদেশি ক্রিকেট তারকাদের মেলায় সরগরম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার আবারও অনলাইন আড্ডায় এলেন তামিম। ESPN ক্রিক ইনফোতে ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকরের সাথে ভিডিও আড্ডায় জানালেন, ক্যারিয়ারে তার সেঞ্চুরি অনেক কম হয়ে গেছে। সেঞ্চুরির কাছে যেও যেগুলো করতে পারেননি তার অর্ধেক করতে পারলেও আজ অন্যরকম উচ্চতায় চলে যেতে পারতেন তিনি। 130 games in ODIs, I scored 400, and the last 60 where I've scored 900. So actually the numbers are actually going up, but yes, I will like to do more. I think I've missed opportunities, but I like to do more. খেলোয়াড়দের ফিটনেস সবার আগে, তা নাকি তামিম বুঝেছেন মাত্র 5 বছর আগে, যেখানে তার আইডল বিরাট কোহলি। If I'm scoring runs, it doesn't matter how do I look. I had a very bad mindset, Sanjay bhai. I have no shame to accept this. In 2-3 years back, when I sometimes used to see Virat Kohli doing all those gym things, running around, where maybe is not doing the half of what he's doing. আড্ডায় কথা উঠেছিল তামিমের অধিনায়কত্ব নিয়েও, যেখানে অকপটেই স্বীকার করলেন অধিনায়কত্বের থেকে দলকে রান করে জেতানোই তার পছন্দ। সুযোগ থাকলে করবেন, আর সফল না হলে স্বেচ্ছায় সরে যাওয়াটাও তার পছন্দের তালিকায়। Captaincy never excites me. Well, there are people who wants to be a captain, who dreams to be a captain of their nation. Okay, me is someone that I never think about it. I am always felt that if I'm not captain, I'm good enough. If I lead the team through my performances, that's good enough. You don't have to be a captain to be a leader. বাংলাদেশ ক্রিকেটের অনেক অর্জন নিয়ে কথা হয়েছে আড্ডায়, তবে বিশ্বকাপ জিতলেও নাকি 1997 সালের উল্লাস বা উদযাপনকে ছুঁতে পারবে না বলে মনে করেন তামিম। আর 2007 সালে ভারতকে বিশ্বকাপে হারিয়ে বিদায় করে দেবার ম্যাচে নাকি মাঠে মন ছিল না তামিমের। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন নিজের পছন্দের তারকা সচিন, সৌরভ, দ্রাবিড়দের। Because I was too happy to be playing in the same ground with those kind of legends. অলোক হাসান, যমুনা স্পোর্টস।
জুলাইতে উইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি। দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের সব ম্যাচ। 21 দিনের মাঝে সিরিজটি শেষ হবে বলে জানিয়েছে ইসিবি। 8 জুলাই সাউদাম্পটনে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ল্যাঙ্কাশায়ারে 16 ও 24 জুলাই হবে সিরিজের শেষ 2 টেস্ট। স্ট্যান্ড বাই ভেন্যু হিসেবে রাখা হয়েছে এজবাস্টনকে। 3 ম্যাচ সিরিজের খেলার জন্য 9 জুন ইংল্যান্ডে পৌঁছাবে উইন্ডিজ দল। এরপর সেখানে 14 দিন কোয়ারেন্টাইনে থাকবে ক্যারিবীয়রা। আর সিরিজের জন্য তাদের বেস ক্যাম্প হবে ওল্ড ট্রাফোর্ডে। অনুশীলনে ফিরেছে লা লিগার ক্লাবগুলো, তবে ইনজুরির থাবায় বিধ্বস্ত দলগুলো। সব মিলিয়ে 14 ক্লাবের 28 ফুটবলারের ইনজুরি এখন ভাবনার খোরাক ক্লাব কর্মকর্তাদের। এদিকে করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় ফুটবলারদের সুবিধার্থে লিগ শুরুর আগে ক্লাবগুলোকে প্রীতি ম্যাচ খেলার আহ্বান জানিয়েছে ইংলিশ লিগ কর্তৃপক্ষ। 17 জুন নতুন করে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। দীর্ঘদিন ফুটবলের বাইরে থাকায় নতুন করে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে খেলোয়াড়দের। আর এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে ক্লাবগুলোকে প্রীতি ম্যাচ খেলার আহ্বান জানিয়েছে ইপিএল কর্তৃপক্ষ। যদিও এমন আহ্বানের সাথে থাকছে কিছু কঠোর নির্দেশনাও। প্রীতি ম্যাচগুলো স্টেডিয়াম অথবা অনুশীলন মাঠে করার পাশাপাশি সব ফুটবলারের জন্য করোনার টেস্ট হবে বাধ্যতামূলক। এদিকে ইনজুরি থাবায় বিপাকে লা লিগার ক্লাবগুলো দীর্ঘ সময় মাঠের বাইরে থাকে পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করতেই চাপে পড়েন ফুটবলাররা। সেই কারণে 14 ক্লাবের 28 ফুটবলার ইনজুরিতে রয়েছেন বলে মনে করেন ক্লাব কর্মকর্তারা। বার্সেলোনার দ্বিতীয় দিনের অনুশীলনে ইনজুরিতে পড়েছেন স্যামুয়েল উমতিতি। আর ইনজুরি সংখ্যায় অনুশীলন বন্ধ রেখেছেন রিয়াল মাদ্রিদের নাচো ফার্নান্দেজ, ফেদে ভালভার্দে ও ইস্কো, এই 3 ফুটবলার। নতুন করে শুরু লা লিগার প্রথম ম্যাচটিকে উই অল প্লে নামে আখ্যা দিয়েছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে এই ম্যাচটি দিয়ে ম্যাচ লিগ শিরোপার মিশন শুরু করবে কাতালানরা। ম্যাচে ভেন্যু স্টেডিয়ামটির 98,000 ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারি থাকবে দর্শক শূন্য। যদিও গ্যালারিতে দর্শক না থাকলেও তাদের জন্য প্রায় 15,000 জার্সি বিক্রি করবে ক্লাবটি। অনলাইনে $71 এই স্পেশাল জার্সিটি বিক্রি করা হবে 15 জুন থেকে। এই জার্সি বিক্রির পুরো অর্থই কোভিড-19 আর্থসামাজিকভাবে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে বার্সেলোনার কর্মকর্তারা। লা লিগার প্রথম ম্যাচে আমাদের গুরুত্বপূর্ণ খেলা, তবে মাঠে দর্শক না থাকলেও আমরা এই ম্যাচের আলাদা নাম দিয়েছি উই অল প্লে নামে। 98,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি থাকবে ফাঁকা। তবে এত যুদ্ধ করেও যে আমরা সমর্থকদের জন্য খেলা শুরু করতে পেরেছি তাই অনেক। এদিকে কাতালান শহর বার্সেলোনায় দেদারসে বিক্রি হচ্ছে ক্লাবের লোগো দেয়া মাস্ক। কাতালান পতাকার আদলে তৈরি হলুদ লাল মাস্কটি পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। স্পেনে করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতনতা বাড়াতে মাস্কটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর সমর্থক ও জনগণকে মাস্ক ব্যবহারে আগ্রহী করে তুলতে ক্লাব কালার ব্যবহার করে নানা ডিজাইনের মাস্ক বাজারে ছেড়েছে বার্সেলোনা এফসি। $20 একটি মাস্ক 40 বারের বেশি ধুয়ে ব্যবহার করতে পারছেন স্থানীয়রা। বার্সার দেখানো এমন পথে হাঁটছে বেটিস, রিয়াল সোসিয়েদাদও। তারাও নিজেদের লোগো সম্বলিত মাস্ক বাজারে ছেড়েছে। সেটি নিয়েও আগ্রহের কমতি নেই ক্লাব সমর্থকদের মাঝে। আমি ক্লাবের অফিসিয়াল সাইট নিয়মিত অনুসরণ করি এবং অপেক্ষায় ছিলাম কবে কিনতে পারবো মাস্কটি। যখন দেখলাম বাজারে ছাড়া হয়েছে কিনতে আসলাম। এটা খুবই দারুণ পদক্ষেপ। যেখানে যাই না কেন আমি যে ক্লাবকে প্রতিনিধিত্ব করছি সেটা বোঝা যাচ্ছে। একই সাথে আমার স্বাস্থ্যের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ছিল করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।